সে লাশের দিকে তাকিয়ে দেখল লাশের ঘাড় থেকে অনেকগুলো মাংস একদম নেই এবং লাশের মাথাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং লাশের পায়ের থেকে 4-5টি আঙ্গুল একবারে নেই। মনে হচ্ছে এইসব জায়গা থেকে কে যেন এগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান। আমার বাড়ি পিরিজপুর জেলার কলারদনিয়া ইউনিয়নে। আমি আজকে আপনাদের এমন একটি ঘটনা শেয়ার করব যা অনেক বেশি ভয়ঙ্কর, তাই অনুরোধ রাখছি যাদের হাড় দুর্বল আছে তারা একা একা ঘটনাটি শুনবেন না। ঘটনাটি আমার দাদার থেকে শুনেছিলাম। আমার দাদার বাবার সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার দাদা 2007 সালে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমার দাদার নাম ছিল মোতালেব এবং তার বাবার নাম ছিল রহিম। ঘটনার সৌন্দর্যের ক্ষেত্রে আমি প্রতিবার আমার দাদার বাবা কথাটি উল্লেখ না করে রহিম নামেই সম্বোধন করছি। সময়টা 1952। রহিমরা ছিল 5 ভাই। ভাইদের মধ্যে মেজো ভাইয়ের নাম ছিল জলিল। তখন আমাদের বরিশালে তেমন একটা শহর গড়ে ওঠেনি, কিন্তু আমাদের এদিকটার তুলনায় বরিশালটা অনেক উন্নত ছিল। রহিমের ভাই জলিল তখন বরিশালে তার শ্বশুর বাড়িতে থাকতো। কলেরায় আক্রান্ত হয়ে জলিল বরিশালেই মারা যায়। জলিল মৃত্যুর আগে তার সন্তানদের বলে গিয়েছিল তার মৃত্যুর পর তাকে যেন তার নিজ গ্রাম কলারদনিয়াতে নিয়ে যাওয়া হয়, তার নিজের বাপের ভিটায় তাকে যেন দাফন করা হয়। 1952 সাল। তখন আমাদের দেশের অবস্থা সকলেই জানেন। বাস গাড়ি তো ছিলই না, ট্রলার পাওয়াটা মুশকিল ছিল। জলিল যখন অসুস্থ তখন রহিম খবর পেয়ে বরিশালে জলিলের শ্বশুরবাড়িতে গিয়েছিল তাকে দেখার জন্য, কিন্তু রহিম ওখানে থাকতেই জলিলের মৃত্যু হয়। জলিলের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ বরিশাল থেকে পিরিজপুরের কলারদনিয়াতে আনতে হবে, কিন্তু কি করে এই লাশ তারা নিয়ে আসবে? একদিকে তারা পারিবারিকভাবে অনেকটা অসচ্ছল। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা নৌকাতে করে জলিলের লাশ পিরিজপুরে নিয়ে আসবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা একটি টাবরে নৌকা ভাড়া করে। দুপুর 2টার দিকে তারা জলিলের লাশ নিয়ে পিরিজপুরের কলারদনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের একটা টার্গেট ছিল, তারা সারা বিকেল ও সারা রাত নৌকা চালালে সকাল হওয়ার আগেই বাড়িতে লাশ নিয়ে পৌঁছে যাবে। যত দ্রুত লাশ নিয়ে বাড়িতে পৌঁছানো যায়, কেননা বেশিক্ষণ লাশ রাখাও যাবে না, যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে। তারা সারা বিকেল নৌকা চালাতে থাকে। লাশের সাথে জলিলের স্ত্রী ও তার ছেলে এবং আমার দাদার বাবা রহিম ছিল। তারা সন্ধ্যার সময় একটি বাজারের পাশে গিয়ে নৌকা রাখে এবং নিজেদের জন্য ও নৌকার মাঝের জন্য কিছু খাবার কেনে। জলিলের স্ত্রী ও সন্তান লাশের পাশে বসেছিল। নৌকার মাঝে ও রহিম দুজনে মিলে নৌকা বেয়ে চলছিল। রাত তখন আনুমানিক 12টা। তখন তারা নদী পার হয়ে একটি খালের ভিতর ঢুকেছে। সে সময় নৌকার মাঝিদের বলতে গেলে একটি বিভাগের প্রায় সব রাস্তা চেনা ছিল। তারা যখন নদী পেরিয়ে খালের ভিতরে ঢুকে তখন রহিম নৌকার সামনে থেকে লক্ষ্য করে অনেক দূর থেকে 4টি আলো আস্তে আস্তে করে সামনে এগোচ্ছে। রহিম মনে করে হয়তো জেলেরা বড়শি পেতেছে, তাই তারা চেরাগ নিয়ে বড়শি উঠাতে এসেছে। কিন্তু তারা নৌকা বেয়ে যতই সামনে এগোচ্ছে আলোচাটি তাদের সমান দূরত্বে চলছে। হঠাৎ নৌকার মাঝে রহিমকে ডাক দেয়, রহিম ভাই, সামনের গাছের দিকে তাকিয়ে দেখেন। রহিম চাঁদের আলোয় গাছের দিকে তাকিয়ে দেখে গাছের মাথায় একটি ডালে একটি বাচ্চা নিচে মাথা দিয়ে ও উপরে পা দিয়ে ঝুলে আছে। তখন তারা অতি দ্রুত নৌকা চালাতে শুরু করে। রহিম নৌকার মাঝিকে অভয় দিয়ে বলে, কোনো সমস্যা নাই, নৌকা চালাও। সেই 4টি আলো এখন আর নড়ছে না, তারা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যখন নৌকা নিয়ে তারা সেই আলোর কাছে যায় তখন তারা দেখতে পায় একটি নৌকাতে 4 জন লোক বসে আছে। রহিম মিয়া তাদের বলে, তোমরা কারা? এত রাতে এখানে কি করছো? ওদের মধ্য থেকে একজন উত্তর দেয়, আমরা এখানেই বসবাস করি এবং রাতের বেলা মাছ ধরি। আপনারা কোথায় যাচ্ছেন? তখন রহিম মিয়া তাদের বলে, আমরা কলারদনিয়াতে যাব। ওই 4 জনের মধ্য থেকে একজন বলে, আপনারা তো ভুল পথে ঢুকে পড়েছেন, এদিক দিয়ে তো কলারদনিয়া যাওয়া যাবে না। এখান থেকে 40 মিনিট পিছনে নৌকা চালিয়ে হাতের ডানে একটি খাল পাবেন, সেই খাল দিয়ে কলারদনিয়াতে যেতে পারবেন। তখন রহিম মিয়া নৌকার মাঝিকে ঝাড়ি দিয়ে বলে, ধুরু মিয়া, এটা কি করলেন? কিন্তু তখন যদি তারা বুঝতে পারতো তারা একটি মায়াজালে পড়তে যাচ্ছে তাহলে হয়তো তারা পিছনে যেত না। মাঝে একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে ভাবতে থাকে এটাই তো রাস্তা, আবার সে মনে মনে ভাবে অনেকদিন আগে এসেছি, তাই হয়তো রাস্তা ভুলে গিয়েছি। তারা সেখান থেকে পিছনে গিয়ে সেই খালটা ধরে। সেই খালটা ছিল অদ্ভুত রকমের অন্ধকার, যেন তারা একটি টানেলের ভিতরে ঢুকে পড়েছে। কোনো মতে চেরাগের বাতি দিয়ে তারা সামনে এগোচ্ছে। এদিকে লাশের পাশে থাকা জলিলের স্ত্রী ঘুমিয়ে পড়েছে, আর ছেলেটা শোকাহতভাবে শুয়ে কি যেন ভাবছে। কিন্তু হঠাৎ ছেলেটা চিৎকার দিয়ে ওঠে এবং বলে, আমার বাবাকে টেনে নিয়ে যাচ্ছে। এই কথাটি শোনামাত্র রহিম মিয়া দ্রুত টাবরের ভিতরে যায়। গিয়ে দেখতে পায় যেখানে জলিলের লাশ রাখা ছিল সেখান থেকে জলিলের লাশ অর্ধেকটা টাবরের বাহিরে এবং বাকি অর্ধেক ভিতরে।
যেহেতু রহিম মিয়া সামনের দিকে তাকিয়ে নৌকা চালাচ্ছিলেন, তাই সে লক্ষ্য করেনি সামনের দিক থেকে কিভাবে লাশের অর্ধেকাংশ বাহিরে বের হয়ে এসেছে। তখন সে লাশটিকে ঠিক করে দেয় এবং সে কিছু দোয়া দূরত পরে আবারও সামনের দিক থেকে নৌকা চালাতে শুরু করে। তবে তখন নৌকার সকলের ভিতরে ভয় বিরাজ করছিল। জলিলের স্ত্রী ছেলের চিৎকার শুনে জেগে উঠেছিল। এই ঘুটঘুটে অন্ধকার রাতে তারা নৌকা বেয়ে চলছে। নৌকা চালাতে চালাতে তারা একটি খালের 3 মাথায় গিয়ে পৌঁছায়। এই সময় তারা বুঝতে পারে না তাদের কোন দিকে যাওয়া উচিত। এমন সময় খালের পাড় থেকে একটি লোক বলে ওঠে, কোথায় যাবেন মিয়া ভাই? লোকটির ভয়েসটা অনেকটা কর্কশ ছিল। রহিম মিয়া তাকে জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? লোকটি উত্তর দেয়, আমি একটি বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছি, একটি নৌকার অপেক্ষায়। রহিম তাকে বিপদের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমাকে খুব জরুরি ভিত্তিতে ডুবি যেতে হবে, কিন্তু এত রাতে কিভাবে যেতে পারি? তখন নৌকার সকলে চিন্তা করে, যাক, একজন লোক যদি আমাদের সাথে হয় তাহলে আমাদের ভালো হবে, রাস্তা চিনতে সুবিধা হবে। ডুবি হলো এমন জায়গা যেটা কলার দনিয়ার আগে। রহিম বলে, আমরাও ওদিকে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। অতবার তারা লোকটিকে নৌকাতে তোলে। লোকটি ছিল বৃদ্ধ। লোকটির বড় বড় চুল ছিল, গায়ে ছিল একটি সাদা চাদর। মাঝি এবং রহিম তাকে নৌকাতে তুলে নৌকা চালাতে শুরু করে। এদিকে রহিমের স্ত্রী আবারও ঘুমিয়ে পড়েছে। তারা কিছু দূর যাওয়ার পরে খালের ভিতরে অনেক কচুরিপানা দেখতে পায়। এখন এই কচুরিপানা ছাড়িয়ে তাদেরকে যেতে হবে। যেহেতু ওই লোকটা ছিল বৃদ্ধ, তাই তাকে ডাক না দিয়ে টাবুরের ভিতরে থাকা জলিলের ছেলেকে ডাক দেয় রহিম, কচুরিপানা ছাড়ানোর জন্য। নৌকার মাঝি রহিম মিয়া ও জলিলের ছেলে এরা 3 জন মিলে কচুরিপানা ছাড়াচ্ছিল। তখন নৌকাতে ওঠা লোকটি টাবুরের ভিতরে ঢুকে পড়ে। এরা 3 জন কচুরিপানা ছাড়াচ্ছে, কিন্তু নৌকার ভিতর তাদের কোনো লক্ষ্য ছিল না। অনেকটা জায়গা নিয়ে কচুরিপানা বেঁধে আছে। তারা কচুরিপানা ছাড়াচ্ছে আর একটু একটু আগাচ্ছে। তারা প্রায় অর্ধেকটা কচুরিপানা ছাড়িয়ে ফেলেছে। তখন নৌকার মাঝি শুনতে পায় টাবুরের ভিতরে কি যেন খাওয়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কোনো কুকুরে কোনো হাড্ডি গুড্ডি কামড়ে কামড়ে খাচ্ছে। তখন নৌকার মাঝি একটু ভালো করে খেয়াল করে শব্দটা ভিতর থেকে আসছে নাকি অন্য কোথা থেকে আসছে। নৌকার মাঝি যখন নিশ্চিত হয় যে এই শব্দটা নৌকার ভিতর থেকেই আসছে, তখন সে তার হাতে থাকা বৈঠা দিয়ে উপর থেকে রহিমকে গুঁতো দেয়। রহিম চিৎকার দিয়ে ওঠে এবং বলে, দেখে কচুরিপানা ছাড়াতে পারো না, গায়ে লাগে কিভাবে? রহিমের চিৎকার দেওয়ার সাথে সাথে ভিতরে সেই শব্দটা বন্ধ হয়ে যায়। আসলে মাঝি অনেকটা ভয় পেয়ে গেছিল। সে মুখ থেকে কিছু বলার মতো সাহস পাচ্ছিল না, তাই সে রহিমকে বৈঠা দিয়ে গুঁতো দিয়েছে। যখন ভিতরে সেই শব্দটা বন্ধ হয়ে যায়, তখন মাঝি আর কিছু বলে না। সে আবার কচুরিপানা ছাড়াতে শুরু করে। কিন্তু একটু পর আবার নৌকার ভিতর থেকে সেই শব্দটা। কিন্তু এবারে শব্দটা রহিম ও জলিলের ছেলে দুজনেই স্পষ্ট শুনতে পেল। তখন রহিম বুঝতে পারলো আমাদের সাথে কিছু একটা হচ্ছে, লাশের সাথে কিছু একটা হচ্ছে। রহিম তার হাতে থাকা বৈঠাটা নিয়ে টাবুরের ভিতরে ঢুকলো, কিন্তু অবাক করা বিষয়, সে টাবুরের ভিতরে ঢুকে সেই লোকটিকে দেখতে পেল না এবং লাশের গায়ের উপর থেকে কাপড়টা সরানো পেল। সে লাশের দিকে তাকিয়ে দেখলো লাশের ঘাড় থেকে অনেকগুলো মাংস একদম নেই এবং লাশের মাথাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং লাশের পায়ের থেকে 4-5টি আঙ্গুল একবারে নেই। মনে হচ্ছে এইসব জায়গা থেকে কে যেন এগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে। যদিও রহিম মিয়া অনেক সাহসী লোক ছিলেন, কিন্তু এই দৃশ্য দেখে তার ভিতরে ভয় কাজ করতে শুরু করলো। সে এক অসম্ভব রকমের ভয়। সে এখন এক মহাবিপদে পড়ে গিয়েছে। দৃশ্যগুলো না পারছে ভাইয়ের ছেলেকে দেখাতে, না পারছে নৌকার মাঝিকে বলতে, কারণ সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে তাদের হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না। সাথে সাথে রহিম মিয়া মাঝি ও ভাইয়ের ছেলেকে বলে দেয়, আমরা যে বাজার থেকে মুড়ি কিনেছিলাম সেগুলো ভাবি খাচ্ছে, তাই শব্দ হচ্ছিল। কিন্তু তার ভাবি তো ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। একটি কথা বলতে ভুলে গিয়েছি, আর তা হলো জলিলের স্ত্রী একটু সোজা টাইপের মানুষ ছিল। রহিম নৌকার ভিতর থেকে যায় এবং ওদের দুজনকে বলে, তোরা কচুরিপানা ছাড়া। যেহেতু অধিকাংশ কচুরিপানা ছাড়ানো হয়ে গিয়েছিল, কচুরিপানা ছাড়ানো হয়ে গেলে জলিলের ছেলে রহিমকে ডাক দিয়ে বলে, কাকা আপনি বাহিরে আসেন, আমি ভিতরে যাই। এই বলে জলিলের ছেলে সিরাজ টাবুরের ভিতরে চলে আসে। সিরাজ ভিতরে এসে সেই লোকটিকে দেখতে না পেয়ে বুঝতে পারে ভিতরে কিছু একটা হয়েছে। সিরাজ বাবার লাশ দেখে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে মা ঘুম থেকে উঠে যায়। এবার বিষয়টা সবার জানাজানি হয়ে যায়। ভয়ে সবার কলিজা যেন ঠান্ডা হয়ে আসছিল। তখন রহিম সবাইকে ঝাড়ি দিয়ে বলে, আমরা যদি এভাবে সকলে ভয়ে এখানে বসে থাকি তাহলে আমাদের বিপদ আরও বেশি হবে। তাই রহিম নৌকার ভিতর থেকে যায় এবং সিরাজ ও নৌকার মাঝিকে নৌকা চালাতে বলে। কিছু সময় কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু বাইরে এরা দুজন প্রায় আধা ঘন্টার মতো নৌকা চালাচ্ছিল। হঠাৎ সিরাজ ডাক দেয়, কাকা।
আমরা কোথায় চলে এসেছি? আমরা তো একটা বিলে ঢুকে পড়েছি। এই খালটা তো এখানেই শেষ হয়ে গিয়েছে। তখন রহিম তাঁবুরে থেকে বাইরে বের হয়ে আসে। তারা দেখতে পায় বড় একটি বিল, তবে এক পাশ দিয়ে কিছু বাড়ির আলো দেখতে পায়। তারা যখনই সেই বাড়ির দিকে নৌকা চালাতে শুরু করে তখনই মনে হচ্ছিল পিছন থেকে কেউ তাদের নৌকাটা টেনে ধরেছে। তিনজনে মিলে নৌকা চালাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নৌকা সামনে এগোচ্ছে না। দূর থেকে একটি শব্দ ভেসে আসে, তোরা যদি বাঁচতে চাও তাহলে এই লাশটিকে এখানে রেখে যা, তা না হলে তোদের প্রত্যেকের প্রাণ যাবে। এবং খুব বাজেভাবে একটি হাসির শব্দ তারা শুনতে পায়। দূর থেকে সেই প্রথমবারের মতো 4টি আলো তাদের দিকে ধেয়ে আসছে। 4 জন মানুষ। তখন প্রত্যেকের অবস্থা কতটা করুণ হয়েছে আপনারা বুঝতেই পারছেন। তারা যেন একটি ঘোরের মধ্যে পড়ে গিয়েছে। দূর থেকে আসা সেই শব্দটির উত্তরে রহিম বলে, তোরা আমাদের কিছুই করতে পারবি না। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষ জিনভূতে ভয় পায় না। কিন্তু তারা আবার সেই শব্দটি শুনতে পায়, লাশটাকে ওখানেই নামিয়ে রেখে দে, তা না হলে তোদের প্রত্যেকের প্রাণ যাবে। সিরাজ ভয়ে কাঁপছে। সিরাজের আম্মা ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাঝির অবস্থাও খুব বাজে। রহিম মিয়া শিক্ষিত লোক না, তবে গ্রামের একজন কর্মঠ মানুষ। শুদ্ধ শুদ্ধ সূরা কালাম যাই জানে সে পড়তে লাগলো। তারপরও দূর থেকে সেই হাসির শব্দটা তারা শুনতে পাচ্ছে। রহিম মিয়া বলে, তখন হয়তোবা ফজরের আজানের 2 ঘন্টা বাকি আছে। আমি আর মাঝি দুজনে মিলে খুব চেষ্টা করছি নৌকাটা একটু নাড়াতে পারি কিনা। সেই সাথে আমি দোয়াদুরু যা পারি পড়েই চলছি। হঠাৎ আমাদের নৌকাটা চলতে শুরু করলো। আলো চারটি তখন আর দেখতে পেলাম না। দ্রুত গতিতে নৌকাটা সে বাড়িগুলোর দিকে চালাতে শুরু করি, কিন্তু ভাগ্যের কি খেল, সেখানে গিয়ে দেখি এটা কোনো বাড়ি নয়, এটি লক্ষ লক্ষ মানুষের একটি কবরস্থান। এবং কাছে যেতেই কোনো আলো দেখতে পাই না। সব থেকে ভয়ের বিষয় হলো সেই কবরস্থানের মাঝে সেই লোকটিকে দেখতে পাই, যে লোকটি আমাদের নৌকাতে উঠেছিল এবং আমার ভাইয়ের লাশ খেয়েছিল। হঠাৎ একটি বাতাস এসে আমাদের নৌকার চেরাক বন্ধ করে দেয়। তখন আমাদের নৌকা সম্পূর্ণ আলোহীন। যখনই আমাদের নৌকার আলো বন্ধ হয়ে যায় তখনই দেখতে পাই পিছন থেকে সেই 4টি আলো খুব দ্রুত গতিতে আমাদের দিকে ফিরে আসছে। কাছে আসেই দেখতে পাই এ 4 জন মানুষ নয়, এদের মাথা নেই। তখন ভয়ে আমি সেই কবরস্থানে নেমে যাই এবং মাঝি আমার পিছু নেয়। সিরাজ নৌকাতে জ্ঞান হারিয়ে ফেলে, আর ভাবি তো আগেই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি এবং নৌকার মাঝি দৌড়তে থাকি। মাথাবিহীন সেই 4টি অবয়ব আমাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে আমি যে কোন দিকে চলে গিয়েছি আমি নিজেও জানি না, এবং আমরা যে এখন কোথায় যাচ্ছি তাও জানি না। আশেপাশে কোথাও মাঝিকে দেখতে পাচ্ছি না। হাজার হাজার কবরের মাঝে আমি দৌড়াতে থাকি। কবরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই লোকটি আমাদের দিকে না এসে নৌকার দিকে চলে গেল। তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমি নৌকার সবার কথা ভুলে গিয়েছিলাম। আমি একটি ভাঙা কবরের ভিতরে পড়ে যাই। অদ্ভুত বিষয়, আমার পা একটি পচা লাশের শরীরের ভিতরে ঢুকে পড়ে। কেমন যেন আমার পাটি সেখান থেকেই উঠতে পারছিল না। আমার মনে হচ্ছিল কে যেন আমাকে টেনে ধরেছে। আমি চিৎকার দিয়ে মাঝিকে ডাকছি, কিন্তু কোথাও তার সারা শব্দ পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি আমার সামনে হাজার হাজার লাশ আমার দিকে হেঁটে আসছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার সাথে সাথে আমার পা হালকা অনুভব করি এবং দৌড় দেই। যখনই দৌড় দিতে শুরু করি তখন পিছন থেকে কয়েকশত কুকুর টাইপের জানোয়ার পিছ থেকে আমাকে ধাওয়া করে। আমি যেন এক অন্ধকার জগতে হারিয়ে গিয়েছি। হয়তোবা এই জগৎ থেকে আর বের হতে পারবো না। নৌকায় আমার ভাইয়ের লাশ, ভাইয়ের ছেলে ও স্ত্রী সেখানেই পড়ে আছে। তাদের নিয়ে তখন চিন্তা করার সময় কই আমার। নিজেই তো একটা অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ গিয়ে বিলের কাছে পৌঁছি, অথচ আমি কিন্তু উল্টো দিকে দৌড়াচ্ছিলাম। কিভাবে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এই বিলের পানিতে নামলে হয়তো আর উঠতে পারবো না। তখন আমি পিছনের দিকে তাকাই এবং সেখানে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে আমি আজান দিতে শুরু করি। চোখ বুজে কয়েকবার আজান দিয়েছি। তখন মনে হচ্ছে সম্পূর্ণ এলাকাটা শুনশান হয়ে গেল। আমি চোখ মেলে দেখি সামনে কোনো কবরস্থান নেই, নেই কোনো কুকুর জানোয়ার। আমার শরীরটা ঘেমে ভিজে গিয়েছিল। এরপর আমি অনুমান করে বিলের পাশ দিয়ে দৌড়াতে থাকি। কিছুক্ষণ পরেই একজন মানুষের গায়ের সাথে আমার পা ধাক্কা লেগে আমি পড়ে যাই। আমি দাঁড়িয়ে দেখি সে মানুষটি আর কেউ নয়, নৌকার মাঝি পড়ে আছে। তার চোখে মুখে পানি দিয়ে তাকে ডেকে তুলি। এরপর আমরা নৌকা খুঁজতে থাকি। কিছুক্ষণ পরেই আমরা বিলের পাশেই নৌকাটি খুঁজে পাই। নৌকাতে উঠে সিরাজ ও ভাবিকে ঠিকঠাক পাই, কিন্তু আমার ভাইয়ের লাশটি এমনভাবে দেখতে পাই যা আমি আর কোনোদিন দেখতে চাইবো না, কোনোদিন দেখতে চাইবো না। ভাইয়ের মাথাটি অক্ষত আছে এবং তার সম্পূর্ণ শরীর থেকে মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। কোনো জানোয়ার হয়তো কামড়ে কামড়ে তা খেয়ে ফেলেছে। শরীরের 3 ভাগের 2 ভাগ মাংস খেয়ে ফেলেছে। আমি সিরাজ ও ভাবিকে ডাকিনি, তারা ওভাবেই পড়ে থাকে নৌকাতে। আমি এবং মাঝি আর নৌকা চালাইনি,
একের পর এক আমরা আজান দিয়ে চলছি। লাশের যতটুকু অংশ ছিল তা একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি এবং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। আমি তখন 100 বারের বেশি আজান দিয়েছিলাম। তখন আমাদের কোনো সমস্যা হচ্ছিল না। অল্প অল্প সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ার পরে আমরা বিলের ভিতর থেকে খালে নামি। কিছু দূর নৌকা চালানোর পরে একজন লোকের সাথে আমাদের দেখা হয়। সে আমাদের জানায় এটা জালকাঠি। আমরা দ্রুত বেগে নৌকা চালিয়ে দুপুরের সময় বাড়িতে পৌঁছাই এবং অল্প কিছু সংখ্যক লোক নিয়ে ভাইয়ের জানাজা শেষ করে তাকে দাফন করে দেই। যখন রহিম ও নৌকার মাঝে নৌকা ছেড়ে পালাচ্ছিল তখন রহিমের সাথে কি ঘটেছিল আপনারা শুনেছেন, কিন্তু নৌকার মাঝে চলে যাওয়ার আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা রহিম মুখে শুনিয়ে গিয়েছিল। সে যখন দৌড়াতে ছিল তখন তাকে মাথাবিহীন সেই 4টি অবয়ব ধাওয়া করে চলছিল। নৌকার মাঝে দৌড়াতে দৌড়াতে নাকি একটি ঘরের কাছে পৌঁছায়। সে ভয়ে সেই ঘরের দরজা গিয়ে নক করতে থাকে। ঘর থেকে একটি বৃদ্ধা মহিলা বের হয়ে আসে এবং তাকে ঘরে নিয়ে যায়। মাঝি ওই বৃদ্ধা মহিলাকে ঘটনাগুলো বলতে যাবে, তখন সে ঘরের ভিতরে দেখতে পায় অনেকগুলো মৃত মানুষের দেহ ঝুলে আছে। তখন মাঝির চোখগুলো বড় হয়ে যায়। মহিলাটি মাঝির দিকে তাকিয়ে বিদঘুটে একটি হাসি দেয়। মাঝি তখন সেই ঘর থেকে বের হয়ে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে ফিরে আসে বিলের কাছে এবং জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এরপর তার কিছুই মনে নেই। রহিম গিয়ে চোখে মুখে পানি দিয়ে তাকে সজাগ করে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে নতুন একটি সমস্যার উৎপাদ হয়। রহিমের ভাষ্যমতে আমরা যে 4 জন নৌকাতে ছিলাম সকলেই অসুস্থ হয়ে পড়ি। প্রথমে আমার শরীরে জ্বর হয়। গ্রামের মৌলভী সাহেবের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিয়ে আমরা ব্যবহার করি। যেদিন জলিলকে দাফন করা হয়েছে সেদিন রাতে তেমন কোনো সমস্যা হয়নি। জলিলকে দাফন করার 1 সপ্তাহ পরে জলিলের স্ত্রীর মৃতদেহ পাওয়া যায় জলিলের কবরের পাশে। জলিলকে দাফন করা হয়েছিল বাড়ির পিছনের বাগানটায়। সে বাগানের কাছেই আমাদের রান্নাঘর। আমাদের এই ভাইয়ের বউ সন্ধ্যার পরে রান্না করছিল। তখন সে শুনতে পায় কে যেন বাগানের নাকি সুরে কান্না করছে। ভাবি আমার ভাইকে ডাকে। ভাই একটি হারিকেন নিয়ে বাগানে যায়। সে বাগানে গিয়ে দেখতে পায় ভাইয়ের কবরের পাশে একজন মহিলা বসে কান্না করছে। ভাই তাকে বলে, আপনি কে, এখানে কি করছেন? বলা মাত্রই মহিলাটি ভাইয়ের দিকে তাকায়। সাথে সাথে ভাই এক চিৎকার দিয়ে বাড়ির ভিতরে চলে আসে এবং সবাইকে জানায় ছিন্ন বিচ্ছিন্ন চেহারা দেখতে একটা মহিলা ভাইয়ের কবরের পাশে কান্না করছে। তখন সকলে মিলে হারিকেন নিয়ে জলিলের কবরের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। এরপর মধ্যরাতে প্রায়ই বাগান থেকে কারো কান্নার আওয়াজ শোনা যেত। এই খবরগুলো আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ অতি প্রয়োজন ছাড়া আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। প্রায় রাতের বেলা আমাদের ঘরের উপর ঢিল পড়তো। একদিনের ঘটনা, আমার এক ভাই রাতের বেলা বাথরুমে গিয়েছিল। তখন গ্রামের বাথরুম ছিল কাঁচা। ভাই বাথরুমে যাওয়ার পর কে যেন তাকে একটা ধাক্কা দিয়ে বাথরুমে ফেলে দেয়। বাথরুমটা বেশি গভীর ছিল না, তাই সে উঠতে পেরেছিল। অধিকাংশ রাতে আমরা ঘরের বাইরে শুনতে পেতাম অদ্ভুত রকমের শব্দ। মনে হচ্ছিল ঘোড়া দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে। সেই থেকে আমাদের বাড়িটা একটা ভৌতিক বাড়ি হিসেবে গ্রামে পরিচিতি পায়। এই ছিল আমার বাবার দাদাদের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা।